ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ আর্টফুলি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি, বাট ভালো বললেও আমার গলা শুনে, ভয়েস শুনে সবাই বুঝতে পারছেন। প্লিজ এক্সকিউজ মাই ভয়েস, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। আমরা বাড়িতে সবাই ভাইরালে ভুগছি, সবার জ্বর, সর্দি, কাশি। বাট স্টিল ব্লগটা যখন কষ্ট করে বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করবো বলে ভেবেছি, তো কেন না আপনাদের সাথে শেয়ার করি। যত কষ্টই হোক, এটা শেয়ার করতে পারলে আমার ভীষণই ভালো লাগবে অন্তত। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। সবার জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আমি জন্মাষ্টমীর ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ সকালের দিকটা আমি ঠাকুরঘরে আসিনি। তো সকালবেলা ঈশানকে, মানে আমার ছেলে একদমই ছোটো, কয়েক মাস বয়স, তো ওকে সমস্ত কিছু করে স্নান টান করিয়ে, খাইয়ে দাইয়ে, ঘুম পাড়িয়ে, তারপরে দুপুরবেলা স্নান টান আমি সেরে একদম রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম সেকেন্ড হাফটা অফিসে ছুটি নিতে, যাতে ঈশানকে, মানে আমার ছেলেকে টেক কেয়ার করতে পারে। প্রথমেই ঠাকুরের শয়ন তুলে শিব ঠাকুরকে স্নান করিয়ে আর এখন সমস্ত ফুলগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর একটা আমি আজকে এটি ডিসাইড করেছি, ফল বানিয়ে দেবো না, গোটা ফল একটা থালায় সাজিয়ে দেবো। কারণ ফল বানিয়ে দিলে অনেক সময় প্রসাদ যদি সবটা না খাওয়া হয় কালো হয়ে যায়, আর সেই অনেকক্ষণ আগে বানিয়ে রাখলে কালো হয়ে যাওয়া ফল দিয়ে পুজো করতে আমার খুব একটা ভালো লাগে না। আমি দেখেছি অনেক জায়গাতে, অনেক মন্দিরে ইভেন, যে গোটা ফল দেওয়া হয় পুজোতে এবং গোটা ফলটা প্রসাদ হিসেবে দেওয়া হয়। তো আমি ভেবে দেখলাম যে এটা বেশ ভালো ব্যাপারটা, তো আমিও এবার থেকে ডিসাইড করেছি যে গোটা ফল দিয়ে পুজো করবো। আর এখন আমি একটু চন্দন ঘষে নিচ্ছি, চন্দন তো লাগবেই। আর এখন আমার বাড়িতে তুলসী গাছও আছে, তো আজকে ইচ্ছে আছে চন্দন দিয়ে তুলসী পাতা রাধাকৃষ্ণের চরণে লাগাবো। কারণ এটা আমি কখনোই এখানে আসার পরে করিনি, কারণ তুলসী গাছ কোনোদিনই আমার ছিল না। আর এখন ঘি দিয়ে প্রদীপটাও, পঞ্চপ্রদীপটাও সাজিয়ে নিচ্ছি। এগুলো যদি না করা হয় না, শেষে গিয়ে দেখা যাবে পঞ্চপ্রদীপ সাজানোর সময় পেলাম না। এখন আমি পঞ্চামৃত বানিয়ে নেব। পঞ্চামৃততে আমি দেবো দুধ, দই, ঘি, মধু আর চিনি। পঞ্চামৃতটা দিয়ে আমি ঠাকুরকে স্নান করাবো, তার জন্য ভোগ রান্না করা শুরু করার আগে আমি সমস্ত এই ছোটো ছোটো কাজগুলোকে রেডি করে নিচ্ছি, যাতে পরে আর তাড়াহুড়ো না লাগে। খুবই ছোট আয়োজন করব, আর সমস্ত কিছুই অল্প পরিমাণে করারই ইচ্ছে আছে। কারণ এক তো খাওয়ার লোকের অভাব, প্রসাদ, কারণ আমি কাউকে ডাকিনি। কারণ কাউকে ডেকে ইনভাইট করে আমি যদি টাইম সেভাবে দিতে না পারি, সেটা খুবই বাজে হবে। আর ছোটো বাচ্চা নিয়ে সেটা আমি পেরে উঠবো কি না, সেই জন্য নিজের ওপর কনফিডেন্স অতটা পাইনি বলে এবার জন্মাষ্টমীতে কাউকেই ডাকিনি, কোনো গেস্টকে ডাকিনি। তো নিজেদের জন্য মতন করে ছোট করে পুজো করবো। ফার্স্টে বানিয়ে নেবো নারকেল নাড়ু। নাড়ুর মধ্যে আমি সাদা নাড়ু বানাবো। সাদা নাড়ুর মধ্যে কনডেন্স মিল্ক, নারকেল, আর আমি ফ্রোজেন গ্রেটেড কোকোনাট কিনে এনেছি, কারণ আমার ঠাকুর ঘরে নারকেল কোড়া নেই, তো নারকেল কোড়ানি নেই, তো আমি বরাবরই সেটা করি। আর চিনি দিলাম যেমন লাগে নারকেল নাড়ুতে। আর আমি অবশ্যই সাদা নারকেল নাড়ুতে একটু এলাচের গুঁড়ো দিই, ফ্রেশ ক্রাশ করে, খোসাটা ছাড়িয়ে ভেতরের দানাগুলোকে একটু ক্রাশ করে দিই, তো ছোটো এলাচের গুঁড়ো, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পাক দিয়ে নারকেল নাড়ুটা নামানোর পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটা এখন অলমোস্ট হয়ে গেছে। ওটা একটু নারকেল নাড়ুটা পাকানোর মতন ঠান্ডা হতে হতে, কারণ বেশি এত গরম এখন যে এখন তো হাত দেওয়া যাবে না, আর এখন হাতে স্টিকও করতে পারে, তো একটু ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে। তো সেই ফাঁকে আমি এখন বানিয়ে নেবো সুজির মোহনভোগ, যেটাও কৃষ্ণ ঠাকুরের ভীষণ প্রিয়। নারকেল নাড়ু, মোহনভোগ, এগুলো তো ভীষণই কৃষ্ণ ঠাকুরের প্রিয়। লাস্ট ইয়ার জন্মাষ্টমীর কথা মনে পড়ছে। লাস্ট ইয়ার জন্মাষ্টমীতে আমি প্রেগনেন্ট ছিলাম, তো তখন বেশি কিছু করতে পারিনি, ইভেন ভিডিও করিনি, একটা ছোট রিল বানিয়েছিলাম, ওটাই শেয়ার করেছিলাম, যারা দেখে থাকবেন। আর শুধুমাত্র সুজির মোহনভোগই বানিয়েছিলাম আমার মনে আছে, বাকি মিষ্টি ফিষ্টি কিনে এনেছিলাম, কিচ্ছু বানাতে পারিনি। কারণ আমি প্রেগনেন্সিতে একদমই বডির ওপর স্ট্রেস নিতাম না, যতটা পারতাম, মানে রেগুলার লাইফের কাজের বাইরে এক্সট্রা কাজ কম করার। যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, এভরিথিং ছোট থেকে ছোট কাজ এবং বড় কাজ, সমস্ত ঘরের কাজই নিজেদেরকে অ্যারেঞ্জ করতে হয়। তাই লাস্ট ইয়ারের সমস্ত পুজো, সমস্ত অকেশনই সেলিব্রেট করেছি, কিন্তু খুব ছোট করে। আর প্রেগনেন্সির সময় যেহেতু আমি ভিডিও বানানোর অতটা চাপ নিতাম না, তো সেই জন্য আমি রিল বানাতাম ছোট ছোট, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপডেটটা পৌঁছে দিতে পারি। তো সেগুলো যদি কেউ দেখতে চান, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের শর্টস সেকশনটা চেক করতে পারেন।
আরও সমস্ত বানানো হয়ে এসেছে অলমোস্ট। এবার আমি মালপোয়ার জন্য সুজি, ময়দা, সমস্ত কিছু, চিনি সব কিছু একসাথে মানে মালপোয়ার গোলাটা করে দুধ দিয়ে গুলে ভিজিয়ে রেখে দেবো, কারণ সুজিটা একটু ফুলতে টাইম নেবে, চিনিটা ভালো করে গলে যাবে সেই জন্য। আর আমি মালপোয়াতে মৌরি অবশ্যই দিই, কারণ মৌরিতে যে ফ্লেভারটা আনে মালপোয়ার জন্য একদম মাস্ট, যেটা যারা মালপোয়ার জন্য আমাকে ইনকমপ্লিট লাগে। আর মালপোয়াটা আমি আজকে রসের বানাবো না, রসে ফেলবো না, ড্রাই মালপোয়া বানাবো, জাস্ট ভাজা মালপোয়া। কারণ আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে আমি ছোটো থেকে দেখে এসেছি যে এই রকম ড্রাই মালপোয়াই আমার বড় মাসি করতো। তো আর আমাদের বাড়িতে ঠাকুরের পুজোর জন্য বড় মাসি দিত। শুধু আমি যেটা এক্সট্রা অ্যাড করলাম সেটা হলো নারকেল কোড়াটা। আর এইদিকে দেখুন 3 তলায় আমাদের ঠাকুর ঘর এবং ঠাকুর ঘরে কিচেন, ওখানে আমি কাজ করছিলাম। তো সমীরণকে নিয়ে এসছো, জ্ঞান জ্ঞান করছিলো, দেখুন চোখ ভর্তি জল। তো আমি ভাবলাম একটুখানি কোলে নিয়ে অনেকক্ষণ আমাকে দেখেনি, একটু আদর করে দিই, নাহলে মুডটা বেচারার ভালো থাকছে না। তারপরেও বাবার সাথে আবার থাকবে। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন সাজসজ্জা পরিয়ে দিয়েছি, নতুন পোশাক। গয়নাগুলো অবশ্যই নতুন না, কারণ আমাদের এখানে এগুলো সেরকমভাবে পাওয়া যায় না, তো আমি অলওয়েজ ইন্ডিয়া থেকেই আনি। আর এই যে হারটা লাস্টবার গিয়ে আমি সোনার বানিয়ে এনেছিলাম, অনেক দিনের আমার ইচ্ছে, একটা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছিল লাস্টবার। তো সেটাই প্রত্যেকবার জন্মাষ্টমী না, আমি সারা বছরই পরিয়ে রাখি ঠাকুরের গায়ে। আর ঠাকুরের সমস্ত পোশাকও আমি ইন্ডিয়া থেকে আনি, এইগুলো এক্সট্রা সেট অফ পোশাক আমি একসাথে নিয়ে আসি, তো ছিল সেটাই পরালাম। আর এই বছর আমার কাছে তুলসী গাছ আছে, আমি ভীষণই মানে নিজেকে কনসিডার করছি লাকি যে আমি ঠাকুরের চরণে তুলসী পাতা চন্দন দিয়ে দিতে পারলাম। এতদিন চাইলেও আসল তুলসী পাতা দিতে পারতাম না, একটা রূপোর তুলসী পাতা আমার বাবা আমাকে দিয়েছিল ঠাকুরের জন্য, তো সেটাই ঠাকুরের পায়ে দিতাম। ভাজার জিনিস মালপোয়া বড়াটা আমি ভাজিনি আগে থেকে, কারণ ভাবলাম গরম গরম ভেজেই ঠাকুরকে দেওয়া যায়, ওগুলো জাস্ট ভিজিয়ে রেখে চলে গেছিলাম। ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে আসনটা গুছিয়ে চলে আসলাম। এবারে এসে ঝপাঝপ ঘি গরম করে মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নিলাম। মালপোয়ার ব্যাটার একটু বেঁচে গেছিলো, তো আমি অ্যাকচুয়ালি কলার বড়াটা শুধু কলা দিয়ে চটকে তার সেই ময়েশ্চারে মাখলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমি আর মালপোয়া ভাজবো না বলে, কারণ বেশি হয়ে যাবে। তো ওই ব্যাটারটার মধ্যে করতে গিয়ে বড়াটার মাখাটা একটু নরম হয়ে গেছে, তোর জন্য বড়াগুলো একটু মানে রাউন্ডের জায়গায় একটু চ্যাপটা চ্যাপটা হচ্ছে, বাট স্টিল খেতে তো একই হবে, বরং ভালোই হবে, খারাপ হবে না। আর দেখতেও যেমন পোস্তর বড়া হয় অনেকটা সেরকমই দেখতে লাগছে। জন্মাষ্টমীর আরেকটা প্রধান ও পুজোর উপকরণ অন্তত আমাদের বাঙালিদের মধ্যে, সেটা হলো তালের বড়া। ভাদ্র মাসের পাকা তাল দিয়ে বড়া করা হয় কৃষ্ণ ঠাকুরের জন্য, খুবই প্রিয় কৃষ্ণ ঠাকুরের সেটা। কিন্তু আমাদের এখানে তো তালটা অ্যাভেলেবেল নয়, তাই জন্য যেটা করতে পারি কলার বড়া। আমার দিদা বানাতো কলার বড়া, খুবই সুস্বাদু একটা, মানে তালের বড়ার সাবস্টিটিউট বলা যেতে পারে কিছুটা। তো এটাই আমি প্রত্যেক বছর বানানোর চেষ্টা করি, যদিও লাস্ট ইয়ার বানাইনি, বাট তার আগের ইয়ারেও কলার বড়াই বানিয়েছিলাম। জন্মাষ্টমীর আরেকটা প্রধান জিনিস হলো মাখন মিশ্রি, কারণ কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয় ননি বা মাখন। ননি তো এখানে পাওয়া যাবে না, তো মাখনটাই আমি আনসল্টেড বাটার যেটা, সেটাই নিয়ে এসেছি। আর মিষ্টি এনেছিলাম 2 রকমের, তো সেটা প্লেটে সাজিয়ে দিচ্ছি।
সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, চলুন তাহলে পুজোটা শুরু করা যাক। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে, ভগবান কৃষ্ণপক্ষ করিয়া শ্রবণ, নিজ বর্ষে শ্রীকৃষ্ণকে করিয়া আচ্ছাদন। বসুদেব পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। কিচেনে আমাদের রাতে ডিনারটা বানাবো। দুপুরবেলা আমরা লাঞ্চে প্রসাদই খেয়েছি। তো এখানে বানাচ্ছি হলো শ্যামার চাল, যারা জানেন একাদশী বা অন্যান্য পুজোতে যে খাওয়া যায়, যেটা নিয়মে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি চাল না, ওটা টাইপ অফ মিলেট। তো সেটাই শ্যামার চাল আর আলু দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। পুজোর পরে প্রচুর কাজকর্ম থাকে, পুজোর বাসন টাসন ধোয়া। আর আমি ডিশওয়াশারে পুজোর বাসন দেই না, আমার কিচেন আলাদা, ঠাকুরঘরের কিচেনে আমাদের ডিশওয়াশার নেই, রান্নাঘরের কিচেনে আছে। তো ঠাকুরঘরের কিচেনের সমস্ত বাসন আমি নিজে হাতে ধুই। তো সমস্ত ধুয়ে মুছে শুকিয়ে একদম আলমারিতে তুলে রেখে এসেছি, যাতে কালকের আর কোনো কাজ না থাকে, সব কিছু হয়ে যায়। কারণ কালকে রুমিরান অফিস যাবে, তো ফুল টাইমটা যাতে আমি ঈশানকে দিতে পারি সেই জন্য। তো বেশ টায়ার্ড, তো এসে একটু চা খেয়ে এনার্জি পেলাম। ঈশান ঘুম থেকে উঠে গেছে, ঘুমাচ্ছিল, তো ভাবলাম ওর সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর তারপরে আমরা ওকে খাইয়ে ও এখন খেলছে, তো ওর পাশে বসে আমরাও খেয়ে নেব। এই শ্যামার চালটা দিয়ে কিন্তু সবজি দিয়ে পোলাওয়ের মতন অথবা পায়েস, এই দুটোই বানানো যায়, অনেকভাবেই বানানো যায়। বা খিচুড়ির মতো, সেদ্ধ ভাতের মতো ডাল দিয়েও বানানো যায়। কিন্তু আমরা আজকে জাস্ট এক সেদ্ধ বানিয়েছি, ওপরে একটু বাটার দিয়ে গরম গরম খেয়ে নেবো, বেশ ভালোই লাগে খেতে আমাদের। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আর প্লিজ এক্সকিউজ মাই ভয়েস, আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, বাট স্টিল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভীষণই আগ্রহী ছিলাম, তাই কষ্ট করে হলেও বানিয়েছি। আর আমার শুধু না, আমার ছেলের শরীরটাও ভীষণ খারাপ ছিল, আজকে বাড়ি শুদ্ধ সবার ভাইরাল ফিভার হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।